সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। আমি আলী আশরাফ আজকের নিক্কন আয়োজনের লাইভ অনুষ্ঠান শুরু করলাম। আশা করি আপনারা পুরো সময়টা আমাদের সাথেই থাকবেন। আমি এখানে প্রতিদিন যে কথাটি বলি এবং আজকেও বলবো, যে সমস্ত শ্রোতা আমাদের সাথে আছেন তারা নীরবে না শুনে আমাদেরকে একটি মন্তব্য করবেন। মন্তব্য করার মাধ্যমে আপনারা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা সেই বিষয়টি আমাদেরকে আশ্বস্ত করবেন। নিক্কন হচ্ছে রেডিও মহানন্দার সাপ্তাহিক আয়োজন। প্রতি মঙ্গলবারের 3টা থেকে 6টা 25 মিনিট পর্যন্ত নিক্কন আয়োজন হয়। আর এটি হলো লোক সংস্কৃতির একটি আয়োজন। এখানে আমরা লোক সংস্কৃতির বিভিন্ন দিক আলোচনা করি, আজকেও করব। প্রবীর মিত্র শীল চলে আসছেন, উনি বলছেন যে শুভ বিকাল। আপনাকেও শুভ বিকাল। সাথে আছে হরিনগর থেকে। সাধারণত আপনি প্রথমে থাকেন, আজকেও আছেন। তো আপনি কেমন শুনছেন আমাকে, বা দেখার ক্ষেত্রে কোনো ত্রুটি আছে কিনা সেটা আমাদেরকে একটু আশ্বস্ত করবেন। আচ্ছা, তো আমরা যেটা বললাম যে লোক সংস্কৃতি এবং বাঙালি লোক সংস্কৃতি। তো আমরা সবসময় জানি এবং আমরা সবাই জানি যে বাংলার লোক সংস্কৃতির দুদিক থেকে আমাদের আরেকজন খুব প্রিয় ব্যক্তি মোহাম্মদ করিমুল্লাহ বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি কেমন আছো সেটা আমাকে জানাও, বলো। খুব খুশি হলাম, তুমি নানান কাজে ব্যস্ত থাকো, এটা আমি জানি। সাংস্কৃতিক কাজ অবশ্যই, তার সাথে ছাত্র এবং একাডেমিক কাজ তো করতেই হয়। তো তার মধ্যে যে তুমি একটু সময় করে আমাদেরকে দিয়েছ, এই ধরনের ব্যস্ত লোকদের কমেন্ট দেখলে আমরা খুব খুশি হই, ভালো লাগে। প্রবীর মিত্র শীল আমি জানতে চেয়েছিলাম, তো প্রবীর মিত্র শীল জানিয়েছেন খুব সুন্দর শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমার কণ্ঠস্বর একটু চাপা, একটু ধীর বা নিচু গলাতে কথা বলি। অবশ্যই এটা ঠিক, মানে সবসময় না, যখন ঝগড়াঝাটি করি তখন ঠিকই গলা উঁচু করে কথা বলি, কিন্তু এখন মানে সাধারণভাবে বেশিরভাগ সময় আসলে আমি একটু ধীরে এবং নীরবে কথা বলি। এটা নিয়ে রেডিওতে আমার কিছু কিছু অবজেকশন আছে, আগেও ছিল হয়তো, এখন একটু কমেছে। আমি নিজেও চেষ্টা করি একটু রেডিওতে জোরে কথা বলার জন্য। আর মাইক্রোফোনের সাথে অ্যাডজাস্টটাও আগে হতো না, কিন্তু এখন ওটাও খেয়াল করি যে মাইক্রোফোনের সাথে আমার দূরত্বটা খুব বেশি আছে কিনা। যাই হোক, ধন্যবাদ দুজনকেই, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আচ্ছা, ভালো কথা, আপনি কেমন আছেন সেটা তো বললেন না। প্রবীর মিত্র শীল, আপনি কেমন আছেন সেটা জানাবেন। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের যে লোক সংস্কৃতি, সেটা বুঝতে পারছেন যে স্থানের দিক থেকে এটা বিশাল এলাকা জুড়ে। আমি আমার চাঁপাইনবাবগঞ্জে খুব জীবন্ত আর কি, এখনও প্রচুর নতুন শিল্পী আছে। লোকশিল্পী যে কয়জন শিল্পীর নাম আমরা জানি সেটা হলো অতি, মানে লাখজনের মধ্যে হয়তো 100 জনের নাম জানি, বা তারও বেশি, লাখের থেকেও বেশি শিল্পী আছে। মানে এই কথাটা আমি বলছি এই জন্য যে আমি অনেক গ্রামের বিয়ের অনুষ্ঠানে কিশোর তরুণদেরকে নিজেদের গম্ভীরা পরিবেশন করতে দেখেছি। বা অনেক সময় বাইরে থেকে যারা আসে, অনেক দিন পরে চাচা মামারা আসে, তখন দেখা যায় যে ভাগ্নি বা ভাতিজিরাই গম্ভীরা লিখে তারা নিজেরাই মামা চাচা বা বিদেশি প্রবাসী ব্যক্তি যারা আছেন তাদেরকে পরিবেশন করে। তার মানে কি দাঁড়ালো, আমাদের এখানে যারা গম্ভীরা করছেন চাঁপাইনবাবগঞ্জের, তারাই যে শুধুমাত্র গায়ক তা নয়,
আরও আছে আমাদের আরও দুইজন শ্রোতা বন্ধু আসছেন। মোহাম্মদ মারুফ আলী, তিনি বলছেন যে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, শুভ বিকেল। আপনাকে ওয়া আলাইকুম সালাম ওয়া রহমতুল্লাহ বরকাতুল্লাহ, শুভ বিকেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা সেটা জানাবেন, আর আপনি কেমন আছেন সেটাও জানাবেন। মোহাম্মদ আলিম এসে গেছেন এবং তিনি বলছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন সেটা আমাদেরকে জানাবেন। আর এই যে মন্তব্য করেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আমি এটা এই জন্য বলছি যে আমাদের যে লোকগীতি, এটা সব এলাকাতেই স্থানীয় যে কালচার বা স্থানীয় যে সমস্ত গান বাজনা আছে, সেখানে দেখা যায় যে স্থানীয়ভাবে বালক থেকেই চর্চা শুরু হয় এবং তারাই আসলে একটু বেশি বয়স হয়ে গেলেই তখন এলাকাতে শিল্পী হিসাবে পরিচিতি অর্জন করেন। তো এটি গেল এলাকার দিক থেকে খুব জীবন্ত। প্রতি মুহূর্তে প্রতিদিন আসলে নতুন নতুন শিল্পীর এখানে উদ্ভব ঘটছে, জন্ম নিচ্ছে, এরকম আমরা দেখতে পাই। আর এটা আমরা বলছি যে ওদিকে বার্মার যে আরাকান রাজ্য, মোহাম্মদ আলিম আমাদেরকে আবার জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব সুন্দর শোনা যাচ্ছে আপনার, খুব ভালো লাগছে দেখতে, আশা করি ভালো থাকবেন। আর মালয়েশিয়া থেকে ও আচ্ছা আচ্ছা, আপনি অনেক দূর থেকে দেখছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। একদম বিদেশ থেকে, তো ওখানে আবহাওয়া কেমন আছে সেটা আমাদেরকে বলবেন। আর আপনি যে সুন্দর শোনা যাচ্ছে বা দেখতে ভালো লাগছে সেই জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো মালয়েশিয়াতে আবহাওয়া এখন কেমন আছে? আমাদের এখানে আবহাওয়াটা আজকে ভালোই আছে, না শীত না গরম, এরকম একটি অবস্থার মধ্যে আমরা আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই যে আরাকান বলছিলাম, যে এখন যেটা রাখাইন বলে, তো সেখান থেকে শুরু করে তারপরে ত্রিপুরা, বাংলাদেশ, বিহার, তারপরে না মধ্যেখানে আসামকে ছেড়ে দিলাম আমি, কিন্তু বিহার, আসামের আগে বিহার আসবে, তা বিহারের আগে আসাম আসবে, তারপর বিহার, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা। এই যে ভূগোল, বিশাল ভূগোল, দেশ ভাগের জন্য হয়তো আমরা একটু আলাদা হয়ে গেছি, কিন্তু যদি আমি শঙ্করাচার্য বলে একজন বাঙালিদের রাজা ছিলেন, তার আমলে যে বিশাল বাংলা রাজত্ব ছিল, সেটা যদি আমরা মনে করি তাহলে দেখা যাবে যে এলাকার দিক থেকে এটি একটা বিশাল এলাকা। আর সময়ের দিক থেকে আমরা আধুনিক গান বা রবীন্দ্রসঙ্গীত তো বটেই, নজরুল গীতিও কবে কে লিখেছেন। ও আচ্ছা, আমি একটু খেয়াল ছাড়া হয়ে গেছি, আমাদের দুজন বন্ধু কিন্তু আমাদেরকে আমাদের যে অডিও পোস্ট সেখানে করেছে, তার মধ্যে ইসমাইল হোসেন একজন ছিলেন, আর একজন মোহাম্মদ সাজ্জাদ আলম, তিনিও করেছিলেন কমেন্ট। উভয়কে আমি অবশ্য পোস্ট করে ধন্যবাদ জানিয়েছি। আর এখানে আমরা আর একবার ধন্যবাদ জানাচ্ছি এই লাইভ অনুষ্ঠানে। তো ইসমাইল হোসেন বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল হোসেন বলছেন যে কেমন আছেন ভাইয়া? ভালো আছি। এই ভাই শব্দটা আসলে বাঙালিদের একটা কমন আমরা একসময় শেখ মুজিবকেও ভাই বলতাম, বা যে কোনো রাজনৈতিক নেতাকে এই ভাই বলা হতো, চেয়ারম্যান বা কমিশনারদেরকে এখনও আমরা ভাই বলি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা মন্তব্য করেছেন। দুই জায়গাতেই আপনি ছিলেন, প্রথমেও ছিলেন আর লাইভেও আছেন। ইসমাইল হোসেন বলছেন যে প্রথমেই জানাই 221টি লাল গোলাপের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আমার একটা সুবিধা আছে যে শ্রোতারা যা কিছু দেয় সব কিছু আমি নিজেই একাই গ্রহণ করি, কারণ আমার সাথে কেউ থাকে না। মোহাম্মদ আলিম বলছেন, যাই হোক আপনাকে ধন্যবাদ। আপনাকেও অতটি নাই তো, কিছু আমার বাগানে যা আছে, এই লাল গোলাপ কম আছে, সাদা গোলাপ বেশি আছে, তো লাল সাদা মিলিয়ে আপনাকে লাল সাদা গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ আলিম বলছেন আলহামদুলিল্লাহ ভালো, রাত হয়ে গেছে আর আজকের দিনটা খুব সুন্দর ছিল আবহাওয়া। ও আচ্ছা, মালয়েশিয়ার ব্যাপারে উনি বলছেন। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে উনি
উনি আমাদেরকে জানিয়েছিলেন যে উনি মালয়েশিয়া থেকে বলছেন। অন্য শ্রোতাদের জানার জন্য বলছি, যারা হয়তো পোস্টটা খেয়াল করছেন না কিন্তু শুনছেন অন্যভাবে, তো তাদের জন্য বলছি যে মোহাম্মদ আলিম মালয়েশিয়া থেকে আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন। আর আমি জিজ্ঞাসা করেছিলাম মালয়েশিয়ায় কেমন আছেন। আরে সর্বনাশ, হাবিবা কমেন্ট করছে, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি রেডিও মহানন্দ থেকে প্রায় কাছে বালুগ্রাম থেকে যুক্ত হলাম। ও আচ্ছা, বালুগ্রাম থেকে, অসংখ্য ধন্যবাদ যে তুমি এইভাবে কী ব্যাপার কমেন্ট। হ্যাঁ, আবিবাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ, কিন্তু কমেন্টটা কোথায় যেন হারিয়ে ফেললাম মনে হচ্ছে। যাই হোক, পরে দেখছি আবার। আবু কালাম, হাই, আপনাকেও হাই, এবং এই যে মন্তব্য করলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কেমন আছেন সেটা আমাদেরকে একটু জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের যে লোক সংস্কৃতি সেটা কিন্তু অনেক বিশাল। তো যাই হোক, এইটা আমরা এখন আমাদের আজকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেদিকে একটু যাই। প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা সেপ্টেম্বরের 2 তারিখ বলছি। সেপ্টেম্বর হচ্ছে আমাদের এই গ্রেগরিয়ান বা খ্রিস্টীয় বর্ষপঞ্জির নবম মাস। এই মাস হলো 30 দিনের, এটি 30 দিনের মাস, 4টি মাসের তৃতীয় মাস। আর যদি ফেব্রুয়ারিকে আমরা ধরি তাহলে 31 দিনের কম মাসের মধ্যে এটি হলো পঞ্চম মাস। একটা মজার তথ্য পেলাম আমি, আমার আগে জানা ছিল না। সেটা হলো যে উত্তর গোলার্ধে সেপ্টেম্বর, দক্ষিণ গোলার্ধে মার্চ মাসের সমকক্ষ। তো যাই হোক, এই নতুন মাসে আমরা সকলে শুভ কামনা করছি, সবার আনন্দে এবং নিরাপদে কাটুক এই মাসগুলো, সেটা আমি দেখছি। এরপরে APRN, হাই। আচ্ছা, APRN হাই বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটি মন্তব্য করেছেন। আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি কেমন আছেন। আচ্ছা, আর কোথা থেকে আপনি মন্তব্য করছেন সেটাও আমাদেরকে জানাবেন। আচ্ছা, এরপরে আমাদের দুইজন, আজকে আমরা বলেছি যে দুইজন ব্যক্তির জীবনী নিয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো। দুজনেই আমাদের খুব পরিচিত, তাদের সম্পর্কে বললে অনেক কথা বলতে হবে, কিন্তু আসলে অনেক কথা বলার খুব একটা প্রয়োজন নাই। ইনি একজন হলেন যে আব্দুল আলিম। বাংলা লোকগীতির যদি আমরা একেবারে মূল স্থপতি যারা, তাদের নাম বলি, তাহলে আধুনিককালে নতুন স্থপতি যদি বলি তাহলে দেখা যাবে যে সেটা হচ্ছে যে ওই আব্দুল আলিম হলেন একজন, তাদের একজন। তিনি 27শে জুলাই 1931 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 5ই সেপ্টেম্বর 1974 সালে আমাদের থেকে চলে গেছিলেন। তিনি মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন এবং তার বাবার নাম ছিল মোহাম্মদ ইউসুফ আলী। তখন একটা গ্রামোফোন রেকর্ড বলে একটি জিনিস ছিল, আমরা এখন যেটা HMV বলি, সেটা হিজ মাস্টার ভয়েস, একটা কুকুরের ছবি দিয়ে এবং একটা প্লেটে ঘুরত, যারা দেখেছে তারা জানেন। তো সেই গ্রামোফোন রেকর্ড থেকে কিন্তু তিনি প্রথমে গানের ব্যাপারে আগ্রহী হন। একটা খুব মানে রেয়ার বা দুর্লভ ব্যাপার হলো যে মাত্র 13 বছর বয়সে 1943 সালে তার গানের প্রথম রেকর্ড হয়, এই যে রেকর্ড বললাম। রেকর্ডকৃত গান দুটি হলো তোর মোস্তফাকে দেরা মাগো, আফতাব আলী বসলো পথে। গান দুটা আমি আসলে খুঁজছিলাম যে তার
এই যে বিদায় দিবস উপলক্ষে যদি গান দুটো বাজানো যায়, তো সেটা বাজাচ্ছি না। আমাদের তার ওই গান দুটো আমি পাইনি, তবে যেটা পেয়েছে যে মন ভ্রমরা মাঝিরে আব্দুল আলিমের কণ্ঠে, আর তা হলো কেন বা তারে সঁপে দিলাম। এই দুটো গান আমাদের লাইভ অনুষ্ঠানের পরেই তার বিদায় দিবস উপলক্ষে আমরা সব প্রচার করব। আচ্ছা, তো তিনি ওই থেকে মুর্শিদাবাদের স্কুলে পাশ করার পরে তিনি যথারীতি কলকাতায় চলে আসেন, সব কিছু রাজধানীর দিকে যাই। তিনিও রাজধানীতে আসলেন এবং আব্বাস উদ্দিন এবং কাজী নজরুল ইসলামের সাথে গানের সুবাদে তার পরিচয় হয়, এবং সেখানে তিনি দেশ বিভাগের পর আব্দুল আলিম মানে দেশ বিভাগ 1947 সালে পাকিস্তান হওয়ার পরে তিনি ঢাকায় চলে আসেন এবং রেডিও স্টাফ হিসেবে তিনি পেশাগতভাবে যোগদান করেন। পরে তিনি টেলিভিশন সেন্টার চালু যখন হলো তখন সেখানে টেলিভিশনেও তিনি গান পরিবেশন করেছেন, আর পরে সিনেমাতেও তিনি মানে ওটাকে কী বলে ব্যাকগ্রাউন্ড মিউজিশিয়ান হিসাবে কণ্ঠ দিয়েছেন। মুখোশ সহ বিভিন্ন চলচ্চিত্রে আব্দুল আলিম কণ্ঠ দিয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রটি হলো লালন ফকির। লালন ফকির সাম্প্রতিক সময়ে একটি হয়েছে, কিন্তু এটা যে আগেও পাকিস্তান আমলেও যে লালন ফকির নিয়ে একটি সিনেমা হয়েছিল সেটা আমার জানা ছিল না। এটা মানে এই আজকেই আমি আব্দুল আলিমের সম্পর্কে জানতে যে উইকিপিডিয়া থেকে জানলাম। সব মিলিয়ে দেখি সিনেমাটা যদি পাই তো আমি দেখব। সব মিলিয়ে প্রায় 500টির মতো তিনি গান রেকর্ড করেছেন। আব্দুল আলিম লোকগীতিও গেয়েছেন, কিন্তু তিনি লোকগীতির বিশেষ শাখা মুর্শিদি গানের জন্য তিনি খুব বিখ্যাত। কবি ও বাংলার লোক সঙ্গীতের গবেষক কবি আসাদ চৌধুরী বলেন, সমাজ থেকে যারা জাগিয়েছেন আব্দুল আলিম তাদের একজন। অর্থাৎ আমরা আগে একবার বলছিলাম সম্ভবত দেবব্রত বিশ্বাসের কণ্ঠে বিষয় বলেছিলাম যে অনেক শিল্পী আছে শুধু গান নিয়েই থাকেন, কিন্তু কিছু শিল্পী আছে যারা সামাজিক আন্দোলন বা সমাজ সংস্কারমূলক কাজের সাথেও যুক্ত থাকেন। আমরা দেখা যাচ্ছে যে আব্দুল আলিম কিন্তু সেরকম একজন ব্যক্তি ছিলেন। পেশাগত জীবনে আব্দুল আলিম ছিলেন ঢাকা সঙ্গীত কলেজের লোক বিভাগের অধ্যাপক। 21 পদক তিনি পদক পেয়েছেন বেশ অনেকগুলো, তার মধ্যে বড়গুলোর কথাই বলছি যে 21 পদক 1967 সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার 1997, আর আব্দুল আলিম 43 বছর বয়সে 1974 সালের 5 সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই গেল মোটামুটিভাবে আব্দুল আলিম এর উপর আমাদের আমরা তার আত্মার শান্তি কামনা করছি, এবং একই সাথে আরও আচ্ছা আমাদের হাবিবার আগের লেখাটা বোধহয় ইয়ে গেছে, তো আমরা আবার দিয়েছে ওই একই ধরনের কথা। তো তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে সে এই লাইভ অনুষ্ঠানে এই কিছু মন্তব্য করেছেন, খুব ভালো লাগলো। তো এখন তুমি বালুগ্রামে আছো, কেমন আছো সেটা আমাদেরকে একটু জানাবা। মোহাম্মদ মারুফ আলী বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো, আকাশে মেঘ আছে। হ্যাঁ, আমাদের এদিকেও মেঘ আছে, সেই জন্য একটু আগে বললাম যে না মানে গরম না ঠান্ডা। বিদ্যুৎ আছে, আমরা শ্রোতা বন্ধু আছি, আপনি একাই আছেন ব্যক্তি, আমরা শ্রোতা রেডিও মহানতা যতগুলো আছে, তাই আমরা হচ্ছি সহকার উজ্জ্বল অনুষ্ঠান চালিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, মানে একা আছি মানে স্টুডিওতে আছে, কিন্তু সারা দুনিয়ার শ্রোতাদের সাথে তো আমি আছি, সবসময় থাকবো, কোনো সন্দেহ নেই। এবং শ্রোতাদের যে কোনো ধরনের মানে বিষয়ে আমি সবসময় তাদের সাথেই থাকবো। আচ্ছা, আর সত্যি কথা বলতে কি আমি যদিও এখন কথা বন্ধু বা ইত্যাদি, কিন্তু আমি তো আদিতে রেডিও মহানন্দা শ্রোতাই ছিলাম, কিন্তু এই বাড়িটা কাছে বলে বিভিন্নভাবে যুক্ত হয়ে গেছি আর কি। আচ্ছা, বা এখনও আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই মন্তব্য করার জন্য। আমাদের সময়
দ্রুত আজকের আলোচনার বিষয়টা একটু বেশি আছে, আর সময় খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমাদের আরেকজন আলোচনার মানে শ্রদ্ধা নিবেদনের জন্য আছেন সাবিনা ইয়াসমিন। তিনি 1954 সালে 4 সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেছেন। তার পিতা লুৎফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা মৌলুদা খাতুন। তার পৈতৃক বাড়ি ছিল সাতক্ষীরায়। সাবিনা তার বাবার চাকরির সূত্রে নারায়ণগঞ্জে বেড়ে ওঠেন। আর তিনি শৈশব থেকেই গান করেন এবং তার গানের সূত্রপাত হয়েছিল রবীন্দ্রসঙ্গীত থেকে। তার মা মুর্শিদাবাদের সেই সময় প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ কাদের বক্সের কাছে গান শিখতেন। একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীত শিল্পী তিনি। আর সিনেমার সাথে সাথে চলচ্চিত্রের তার অনেক ধ্রুপদী লোকসঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, এমনকি লোকগীতের গান আছে, দেশাত্মবোধক গানও আছে। তার 2টা দেশাত্মবোধক গান আমরা আজকে আমাদের যে থাকে দেশের গান, সেই দেশের প্রথম সূচনা সঙ্গীত, সেখানে আমরা তার গান 2টো প্রচার করেছি। চলচ্চিত্রে গানে কণ্ঠ দিয়ে তিনি 14টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। এটা একটা বিশাল ব্যাপার। আমরা বোধহয় ইন্দ্র কৃষিকর্মের প্রায় কাছাকাছি ধরনের পুরস্কার পেয়েছেন। যাই হোক, তারপরেও 14টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা আসলে খুব কম শিল্পীর ব্যাগে আছে। শিল্পকলা সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার 1984 সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক এবং 1996 সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তিনি 7 বছর বয়সে প্রথম মঞ্চানুষ্ঠানে অংশ নেন এবং খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানের ছোটদের গান করতেন। 1962 সালে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন। চলচ্চিত্রে পূর্ণ নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1967 সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে। 1972 সালে অবুঝ মন চলচ্চিত্রে তার গান, শুধু গান দিয়ে পরিচয় গানটি দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। 1976 সালে প্রদত্ত প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি সুজন সখী চলচ্চিত্রে সব সখীরে পার করিতে গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসাবে পুরস্কার পান। আমরা আশা করব যে তিনি আমাদের মধ্যে এখনও আছেন এবং তার কাছ থেকে আমরা আরও অনেক ভালো ভালো গান আশা করি। তার দীর্ঘায়ু কামনা করছে আমরা। তার এই জন্মদিনে তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আজকের আলোচনার আমাদের আবিবা আবার বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, ঝকঝকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। এরকম মন্তব্য আমাদের মানে অনুষ্ঠানের পরেও, এটা আমি প্রায় বলি যে এটা আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত এখানে কমেন্ট করা যাবে এবং আমি প্রতি সোমবারে শেষবারের মতো দেখে দিই যে আমার কোনো শ্রোতা নতুনভাবে এখানে কমেন্ট করেছে কিনা। কিন্তু হলো কি, অনুষ্ঠান চলার সময় একটা কথোপকথন যারা হয় সেটা হয়। অবশ্যই ওইখানে আমরা লিখিতভাবে এক ধরনের প্রতিক্রিয়া দিই, কিন্তু যদি লাইভে হয় তাহলে আরও একটু আমাদের ভালো লাগাটা বেড়ে যায়। যাই হোক, একটা সরাসরি মোটামুটিভাবে অনলাইনে সরাসরি কথাবার্তা বলা। আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে খনা নামে পরিচিত, কিন্তু তার নাম হলো লীলাবতী। তো এই যে তিনি ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী, যিনি রচনার জন্য সমাদৃত। বিভিন্ন ওই বচনধর্মী কথা খনার বচন বলে, এবং এই কি করলে কি হয় এই ধরনের একটা উপদেশমূলক। আমরা ঈশপের গল্প জানি যে ঈশপের গল্পে শেষে একটি উপদেশ থাকে এবং আমাদের একটা জীবনযাপনের দিক নির্দেশনামূলক কথা থাকে। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে খনার বচনেও কিন্তু গ্রাম বাংলায় ওই মানুষ দেখা যেত যে তো একটা হলো যে তার জীবনীটা খুব পরিষ্কারভাবে জানা যায় না,
তবে সাধারণভাবে মনে করা হয় পাল সাম্রাজ্যের শাসনামলে 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব হয়েছিল। তার পিতার নাম ছিল অনাচার্য। অন্য একটি কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন সিংহল রাজের কন্যা। রাজা বিক্রমাদিত্যের রাজসভায় প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহের ছেলে মীরকে খনার স্বামীরূপে পাওয়া যায়। কথিত আছে বরাহ তার পুত্রের জন্ম কোষ্ঠী গণনা করে পুত্রের আয়ু 1 বছর দেখতে পেয়ে শিশু পুত্র মীরকে একটি পাত্রে করে সমুদ্রে ভাসিয়ে দেয়। পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে পৌঁছলে সিংহল রাজ শিশুকে লালন পালন করে এবং পরে কন্যা খনার সঙ্গে বিয়ে দেন। খনা এবং মিহির দুজনেই জ্যোতিষশাস্ত্রে দক্ষতা অর্জন করে। গণনা তো মিহির একসময় বিক্রমাদিত্যের সভাসদ হন। একদিন পিতা বরাহ ও পুত্র মিহির আকাশের তারা গণনার সমস্যায় পড়েন। তখন এবং আমাদের খনা গণিতে বিশেষ করে আকাশের চন্দ্র সূর্য তারা আবর্তন সম্পর্কে যে গণিত দরকার সেটা সম্পর্কে এক ধরনের ধারণা ছিল। তবে পুত্র মিহির আকাশের গণনার সমস্যা পড়লে, মানে শ্বশুর এবং স্বামী সমস্যায় পড়লে খনা এইটা সমাধান করে রাজা বিক্রমাদিত্যের দৃষ্টিগোচর হয়। এবং এই খনার বিভিন্ন ভবিষ্যৎবাণীগুলো দেখা যাচ্ছে যে বিক্রমাদিত্যের কৃষক প্রজাদের খুব কাজে লাগতো, উপকার হতো। কবে, মানে কোন বছর কেমন বৃষ্টি হবে, কোন বছর খরা হবে, এই বিষয়গুলো কৃষকরা যদি আগে থেকে জানতে পারতো তাহলে কিন্তু তাদের কৃষিকাজের মানে উপকার হতো। এই জন্য বিক্রমাদিত্য দশম রত্ন হিসাবে তাকে আখ্যা দেয়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা অন্য মানুষের কৃতিত্ব সাধারণত স্বীকার করতে চাই না, আর মেয়েদের কৃতিত্ব তো আমরা একদমই স্বীকার করতে রাজি নই। আচ্ছা, এইটার একটা, এবং এই খনার বিক্রমাদিত্যের রাজসভায় মানে বিক্রমাদিত্যের দৃষ্টি আকর্ষণ করা বা তার শুভ নজরে পড়াটা তার শ্বশুরের ভালো লাগলো না। তখন এই রাজসভায় তার শ্বশুর তার প্রতিপত্তি হারানোর ভয়ে তার স্বামী, মানে বরাহ শ্বশুর তার স্বামী মিহিরকে বলল যে তার জিহ্বাটা কেটে দেওয়া হোক। তো এই কিছুকাল পরে, এই জিহ্বা কাটার কিছুকাল পরেই তার মৃত্যু হয়। কিন্তু আসলে এই তার নাম, বাড়ির নাম ছিল লীলাবতী, আর এই ঘটনার পর থেকে তার নাম হয়ে গেল ক্ষণিক, মানে ক্ষণকালের মানে মেয়ে, এই জন্য ওকে বলা হতো খনা। তিনি এমন ভবিষ্যৎবাণী করতেন যা হুবহু ফলে যেত, এবং বাঙালি লোকসংস্কৃতি এখনও অমৃতবাণীর মতো খনার বচনের প্রচলন আছে। তো আমরা আমাদের পোস্টে একটা খনার বচন দিয়েছিলাম। আজকে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তো যতদূর পারা যায় একটা মানে বচন বলি। সেটা হলো যে খাটে খাটাই লাভের গাথি। মানে যে খাটে এবং নিজে খাটে এবং অন্যকে খাটায়, মানে কামলা বা শ্রমিক বা মজুর, তার হলো লাভের গাথি। মানে তার আসলে জায়গা জমি আস্তে আস্তে বাড়তে থাকে, সে আস্তে আস্তে বড়লোক হতে থাকে। সে হয়তো মধ্য কৃষক থাকে, কিন্তু এক সময় সে বড় কৃষকে পরিণত হয়। তারপরে বলছেন যে তার অর্ধেক মাথায় ছাতি, কিন্তু দেখা যাচ্ছে যে নিজে খাটে না, কিন্তু অন্যকে খাটাই আর কাজকর্ম দেখে বেড়ায় আর কি। তাহলে তার মাথায় ছাতি থাকবে, তার অবস্থা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু উন্নতি হবে না, যেহেতু সে নিজে খাটছে না। আর যারা ঘরে বসে পুছে বাত, মানে জমিতেও যায় না, নিজেও খাটে না, কিন্তু লোককে খালি জিজ্ঞাসা করে যে কাজকর্ম কেমন হলো, তো লোকজন যারা কামলা আছে তারা তো ভালোই বলবে যে ভালোই হয়েছে, এবং তার আস্তে আস্তে কী হবে, তার কপালে হাত, তার আস্তে আস্তে সে গরিব হয়ে যাবে। এবং তাহলে সবচেয়ে উত্তম হলো যে নিজেও কাজ করতে হবে, লোককেও কাজের ব্যবস্থা করে দিতে হবে। এই গেল আমাদের আজকের লোকগীতির আয়োজন। আর এই খনার বিষয়ে হয়তো আরও অনেক কথা বলার ছিল, বা অন্য আমি খুব শর্টকাট করলাম। আপনি বুঝতে পারছেন যে আজকের আলোচনার বিষয়টি সেপ্টেম্বর মাস বলেন
সাবিনা ইয়াসমিন বলেন বা আব্দুল আলিম বলেন বা খনা বলেন, আপনারা এরকম খনার বচন বিশেষ করে শ্রোতাদের বলবো, আজকে আমি আসলে আগের স্ক্রলে দেখতে পাচ্ছেন যে আগের বিষয়টাই রেখে দিয়েছি। তার কারণ আসলে আমিও একটু খেয়াল ছাড়া হয়ে গেছিলাম, আর নতুন কিছু দেওয়ার মতো আমি খুঁজে পেলাম না। তো এই খনার বচন যদি আপনারা পান তাহলে অবশ্যই। আরে বাপরে, সুজন আহমেদ বিশিষ্ট কবি বলছেন, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো আর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে এটা একটু জানাবো আমাকে। সুজন আহমেদ, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? আর ইংরেজি পরীক্ষা 4 তারিখে হবে আমি জানি, কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে কবে? পরে খেয়াল আসলো যে পরীক্ষা কবে শুরু হবে, আর আমাদের ওই একটু পরিকল্পনা আছে পরীক্ষার পরে, তো সেটা নিয়ে আমাদেরকে একবার বসতে হবে। অসংখ্য ধন্যবাদ। এই কবি মানুষ, এই সময় বোধহয় তুমি একটু ব্যস্ত থাকো, যেই জন্য তুমি সবসময় পরে কমেন্ট করো, কিন্তু আজকেই দেখলাম যে লাইভ চলতে চলতেই কমেন্ট করেছ। আমি বলছি, কাউকে বিন্দু পরিমাণ আঘাত করলে সে আঘাতের কষ্ট উল্টিয়ে নিজের উপর ফিরে আসে। অসংখ্য ধন্যবাদ, একটা ভালো মন্তব্য করেছ হাবিবা। এটা আমি আগামী স্ক্রলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি অন্য শ্রোতাদেরকেও বলছি যে আপনারা স্ক্রলে দেওয়ার জন্য বা আলোচনার বিষয় বা গানের অনুরোধ এগুলো করবেন, কারণ আমি মনে করি যে নিক্ষণ আয়োজনটি আসলে শ্রোতাদের, পরিপূর্ণভাবে শ্রোতাদের আয়োজন। এর প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রোতারাই নানানভাবে ভূমিকা রাখবে। সুজন আহমেদ আবার বলছে, আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আমি তো ভালো। অসংখ্য ধন্যবাদ যে তুমি তোমার কবিতা, পরীক্ষা, এই সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেও বেশ আমাদের সাথে সঙ্গ দিচ্ছ। আর আমি তো বুঝতে পারছো যে তোমাদের সাথে কথা বলার অপেক্ষায় থাকি। তো এখানে শনি রবিবারে তো কথা মানে বলি সামনাসামনি সরাসরি। তো কিন্তু এই মঙ্গলবারে এখন আমরা একটু কথা বলছি, এটা হলো আমার একটা বড় ধরনের প্রাপ্তি। আমি তো অধিকাংশ সময় একা থাকি, এই যদি যখন একটু ক্লাসে যাই, আর যখন এই মঙ্গলবারে নিক্ষণ আয়োজনে বসে, সেই সময় আমি কিছুটা আমার একাকিত্ব সময়টা কাটে। যাই হোক, আজকে একদমই শেষ সময় হয়ে গেছে। আগে ছিল যে এই নিক্ষণ আয়োজনের 2-3টি মানে কমেন্ট পড়তো। আমি যখন প্রথম আয়োজনে আসলাম তখন আমাদের শ্যামল ভাই একটা মন্তব্য করেছিল, যেটা আমার সবসময় মনে আছে, যে উনি বললেন যে আরে মন্তব্য তো আপনি করতেন, এখন আপনিও যখন চলে আসলেন তখন তো আর। আচ্ছা, সুজন আহমেদ আরেকটি কমেন্ট করেছেন, নাম নয় কর্মই একদিন মানুষকে অমর করে। খুব সুন্দর কমেন্ট। আমি এটা কীভাবে যেন কথা বলতে বলতে ছেড়ে যাচ্ছিলাম। ঠিক আছে, এটাও মানে আমরা স্ক্রলে দেওয়ার মতো একটি মন্তব্য, এটাও আমরা দিয়ে দেবো। তো যাই হোক, আজকে কথায় কথায় অনেক হলো। খুব ভালো লাগলো যে আজকে আমাদের মানে এই লাইভেই 21, সাধারণত পরে অনেকে কমেন্ট করে দিয়ে সংখ্যাটা একটু বাড়ে, কিন্তু লাইভেই দেখা যাচ্ছে যে 21 পর্যন্ত গেছে। এটা আসলে আমার মনে হয় নিক্ষণ আয়োজনের জন্য সর্বোচ্চ কমেন্টের পরিমাণ, মানে লাইভ অনুষ্ঠানে। আমরা যদি পরে সোমবার পর্যন্ত দেখি, সোমবারে হয়তো দেখবো যে আরও কিছু কমেন্ট যুক্ত হয়েছে। যাই হোক, আজকে আমি আবারও সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সবাই নিরাপদে থাকবেন, এবং আগামী মঙ্গলবারে আবার আমরা সবাই মিলে নিক্ষণ আয়োজনে আড্ডা দিব। সেদিনকে অনেক কথা হবে, অনেক গান হবে। শুভ সন্ধ্যা।